আজ মহিলা মহলে সাহিত্য কথা। আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান এক সাহিত্যিক, যার লেখায় মেয়েদের কথা ফুটে উঠেছে সহজভাবে। মেয়েদের অন্তর্গত বোধ, অন্তর্গত কথা যা হয়তো বলা হয়ে ওঠে না, জীবনের বাঁকে যেসব কথা বদলে যায় বা যেসব ভাবনা বদলে যায়, তার কলমে তা সহজভাবে, সবথেকে বড় কথা মেয়েদের আপন বা নিবিড়ভাবে সেই সব কথা উঠে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক নন্দিতা বাগচি। আমাদের স্টুডিওয় স্বাগত দিদি। ধন্যবাদ, নমস্কার। দীর্ঘ সময় ধরে আপনি লিখছেন, বলা চলে আপনার সাহিত্য একটা কাল পেরিয়ে এসেছে, এখনও আপনি লিখছেন। সাহিত্যের অতীত ও বর্তমান যদি এর তুলনা করি, বাংলা সাহিত্যের অবস্থানটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, অতীতে বৈদ্যুতিন মাধ্যমের প্রলোভনটা কম ছিল, খুবই কম ছিল। তার ফলে কি হয়েছিল যে মানুষ সাহিত্য পড়তেন, মন দিয়ে পড়তেন এবং সাহিত্য সভা করতেন, আলোচনা করতেন, মননশীল ছিলেন বলতে পারি। কিন্তু ইদানিং যেটা হয়েছে, এত বেশি প্রলোভন বৈদ্যুতিন মাধ্যমে, নানা বৈদ্যুতিন মাধ্যমে, একটা বোতাম টেপার অপেক্ষা খালি। আমরা মোবাইল ফোনে থ্রিলার দেখছি, গান শুনছি, আমরা অডিও স্টোরিও শুনছি মেশিনেই। কাজেই নিবিষ্টভাবে গল্প পড়া বা সাহিত্য পাঠ আজকাল যেন একটু কমে গেছে আগের তুলনায়, এটা তো সত্যি। তবে একটা কথা আমি যোগ করতে চাই, যেটা পশ্চিমবঙ্গের প্রকাশকরা কিন্তু চেষ্টা করছেন। এত বড় একটা বইমেলা কিন্তু পৃথিবীর আর কোথাও হয় না। যেটা ফ্রাঙ্কফুর্টে হয় সেটা হচ্ছে সত্ত্ব বিক্রি হয় সেই বইমেলায়, কিন্তু পাঠক লেখক সমাবেশ এবং প্রতি বছর এত এত বই, এটা কিন্তু ধন্যবাদ দেবার যোগ্য একটা প্রচেষ্টা প্রকাশকদের। ঠিক, বই ঘিরে যে একটা উৎসব, এটা বোধহয় আমাদের পশ্চিমবঙ্গে এভাবে একটা আয়োজিত হয়, সেটা কোথাও বাঁচিয়ে রেখেছে আমাদের সাহিত্য। একদম একদম ঠিক। এই যে আপনি বলছিলেন যে বৈদ্যুতিন মাধ্যমের ফলে সবকিছু এত সহজলভ্য হয়ে গেছে যে একজন নিবিষ্ট পাঠক পাওয়া একটু কঠিন। কারণ কোথাও কি মনে হয় যে ধৈর্যের অভাব একটা কারণ বই পড়া কমে যাওয়ার ক্ষেত্রে? অবশ্য অবশ্য, কারণ যখন তুমি একটা 2 মিনিটের রিল দেখছো, খুব আনন্দ পাচ্ছ, হাসছো, মনটা হালকা হয়ে যাচ্ছে, সে জায়গায় অক্ষরের পেছনে ছুটতে কার ভালো লাগে? এখন মানুষের হাতে সময়ও কম, তাই মানুষ বইয়ের পেছনে, সাহিত্যের পেছনে না ছুটে বরং ওই যে বললাম সাময়িক একটা মনোরঞ্জন, যেটা তাৎক্ষণিক যে মনোরঞ্জনের দিকে ছুটছে ব্যবস্থা আর কি। বই তো সেই অর্থে মনোরঞ্জন নয়, মানে হ্যাঁ, বিনোদন ঠিক বলা যায় না, মানে সাহিত্য পাঠকে বিনোদন বলা যায় না যদি না মননশীল পাঠক হন। মননশীল পাঠকের কাছে ওটা একটা বিনোদন। ঠিক, কিন্তু সেই পাঠকের সংখ্যা তো অতীতের থেকে কমেছে বলে মনে হয়। অবশ্য কমেছে, অনেক কমে গেছে। ঠিক। এবার একটু আপনার সাহিত্য জীবন নিয়ে কথা বলি। লেখালেখি শুরু কবে? এটা একটা মজার ব্যাপার। আসলে আমি তো কখনো ভাবিনি যে আমি লেখক হব। সাধারণত দেখেছি যারা লেখালেখি করেন, লেখক সাহিত্যিকরা বলেন যে ছোটোবেলা থেকেই, স্কুল কলেজ থেকেই তারা লেখালেখি করেছেন, স্কুলের ম্যাগাজিনে লিখেছেন, তারপরে লিটল ম্যাগাজিনে লিখেছেন। কিন্তু আমি নিজে ছিলাম বিজ্ঞান এবং গণিতের ছাত্রী। আর বিবাহ পরবর্তী জীবনে আমি আফ্রিকায় চলে গিয়েছিলাম স্বামীর সঙ্গে, এবং সেখানেও আমি অঙ্কই পড়িয়েছি। কিন্তু আমি খুব সাহিত্য পাঠ করতাম, আমাদের বাড়িতে সাহিত্য পাঠের খুব চল ছিল। তাছাড়া একটা সহজাত প্রতিভা ছিল আমার, আমি লিখতে পারতাম খুব ভালো বাংলা। তা আমার বাংলার মাস্টারমশাই বলতেন তুমি বাংলা নিয়ে পড়ো, তো তখন তাকে আমল দিইনি আমি। কিন্তু আমি দেশে ফিরে আসার পর, দেশে ফিরে এলাম আমি ছেলে মেয়েকে বাংলা শেখাবো বলে, সেটাও একটা ব্যাপার। মানে আপনি শুধুমাত্র দেশে ফিরেছিলেন যাতে ওরা বাংলার সঙ্গে ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়। বাংলা ভাষা শেখাবো তাদেরকে, বাংলা সংস্কৃতি শেখাবো, না হলে একটা খিচুড়ি সভ্যতায় ওরা অভ্যস্ত হয়ে যাচ্ছিল ওখানে। সেজন্য আমি ফিরে এসেছিলাম দেশে। 15 বছর আফ্রিকায় কাটিয়ে তারপর আমি ফিরে এসেছিলাম। তো এই যে আপনি এই সিদ্ধান্তটা নিলেন বা নিয়েছিলেন, সেটার জন্য পরিবারের তরফে কোনো বাধা বা কোনো আপত্তি কেউ করেনি? না, কেউ আপত্তি করেনি।
বরং আমি এসে তাদেরকে পিটিয়ে পিটিয়ে বাংলা পড়িয়েছি, বোর্ডের পরীক্ষায় পাশ করিয়েছি। মাঝখান থেকে আমি লাভবান হয়ে গেলাম। আমার ভেতরে অদ্ভুত একটা প্লাবন এলো, সেই বাংলা যে ভালোবাসতাম, আমি পড়তে ভালোবাসতাম, লিখতে ভালোবাসতাম, তা আমার ভেতরে একটা প্লাবন এলো। আর সেই যে শুকিয়ে যাওয়া নদীতে হঠাৎ জলোচ্ছ্বাস হয়, তেমনিভাবে বাংলাটা ফিরে এলো আমার কাছে। আমি লিখতে শুরু করলাম। আর লিখতে যখন শুরু করলাম তখন অদ্ভুতভাবে পাঠকরা আমার লেখা গ্রহণ করলেন। কেননা আমার লেখায় বোধহয় একটু অন্যরকম লেখা ছিল, কারণ আমি বহু বছর বিদেশে থেকে এসেছিলাম, সেই জন্যই। তারপরে প্রকাশকরা, সম্পাদকরা যখন আমাকে প্রশ্রয় দিলেন, তখন আমি লিখতে লাগলাম। বেশ, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের সাহিত্য জীবনের দিকে তাকিয়ে যদি নিজেকে কিছু বলতে ইচ্ছে করে, তাহলে কি বলবেন? দেখো, আমি গত 26-27 বছর হলো লেখালেখি করছি দেশে ফিরে আসার পর। 10 বছরের মধ্যেই আমি খ্যাতির একদম শিখরে পৌঁছে গিয়েছিলাম, যেটা সাধারণত অন্যান্য লেখকরা হয়তো পান না, স্বীকৃতিটা। কিন্তু সেটার হয়তো একটা কারণ, ওই যে বললাম যেটা, যে আমার লেখা একটা গ্লোবাল টাচ ছিল, সেটা একটা কারণ। আর তারপরে আরেকটা বড় কারণ ছিল যে দেশ পত্রিকায় পরপর আমার দুটো ধারাবাহিক উপন্যাস ছাপা হয়েছিল, বড় দুটো উপন্যাস, 1.5 বছর ধরে এক একটা উপন্যাস চলেছিল। তার ফলে আমি সারা পৃথিবীর বাংলা ভাষীদের কাছে আমার নামটা একটা পরিচিত নাম হয়ে গেল। কাজেই খুব সহজে আমি খ্যাতি পেয়ে গিয়েছিলাম। কিন্তু এত ভালোবাসা, এত খ্যাতি, এত প্রশ্রয় সম্পাদকদের বা প্রকাশকদের, তা সত্ত্বেও একটা ক্ষোভ আমার আছে, আমি আজ পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। তো কোথাও কি মনে হয় যে এই যে আপনি বললেন যে আপনি যদি নিজেকে বলতে হয় যে আপনি সন্তুষ্ট কিনা, লেখকদের নিজস্ব একটা তৃপ্তি থাকে লেখার পর বা লেখার আগে। একটা লেখা তো জন্ম নেয়, লেখা তো ওইভাবে তৈরি হয় বা তাকে গড়ে তোলা হয় বলার থেকেও আমার মনে হয় লেখা জন্ম নেয়। ঠিকই। তো লেখাই যে তো একটা সন্তানের মতো করে তাকে জন্ম দেওয়া, তাকে লালন করা, চরিত্রদের সঙ্গে সময় কাটানো, সেটা বেশি তৃপ্তির নাকি পুরস্কারের স্বীকৃতিটা বেশি তৃপ্তির বলে আপনার মনে হয়? না, লেখাটা লিখছি, ওটা একটা ছোট একটা ক্ষোভ আমার। কিন্তু আমি তৃপ্ত এই জন্যই যে আমি এই 26-27 বছর সময়ের কালে অন্তত 35টা বই আমার আছে, এবং মোটা মোটা বই। কাজেই আমি সেদিক থেকে ভীষণ তৃপ্ত, ভীষণ খুশি যে আমি এত অল্প সময়ে যেটা অর্জন করেছি, এবং আমি পাঠকদের ভালোবাসা পেয়েছি, সেটা একটা বড় প্রাপ্তি আমার কাছে। ঠিক। আপনার সাহিত্যের, যেটা আপনি নিজেও বলছিলেন, আপনার সাহিত্যের চরিত্রদের বসবাস অনেক ক্ষেত্রেই দেশের বাইরে। তাদের জীবনধারা, জীবনশৈলী, আপনি বলছিলেন গ্লোবাল টাচ রয়েছে সেখানে, একটা বিশ্বায়ন বলা যেতে পারে, একটা মানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের গল্প আপনি সহজভাবে লিখেছেন, যেটা পাঠকদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, আকর্ষণীয় মনে হয়েছে। তো সেটা কিন্তু আমাদের চেনা পরিসরের একটু বাইরে। তো সেটা কি সচেতনভাবেই করেন? মানে যখন আপনি একটা গল্প বা একটা উপন্যাস নিজের মধ্যে যখন তৈরি হয় বা ভাবনাটা তৈরি হয় এটা লিখব, তখন কি সচেতনভাবেই সেই চরিত্রদের অবস্থানটা ওই বাইরের, মানে ভারতের বাইরে রাখেন, নাকি ওই অঞ্চলের কোনো চরিত্র দেখে উপন্যাস বা গল্পটা লেখার ভাবনাটা তৈরি হয়? সত্যি কথা বলতে, লেখক যা দেখেন তাই লেখেন। ঠিক। তার সঙ্গে কল্পনা তো অবশ্যই মেশে, কিন্তু একটা ওই যা দেখছি সেটাই লেখেন। যদি ধরো তুমি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের রূপকথা, তিনি অত নিখুঁতভাবে ওটা লিখতে পেরেছিলেন কারণ তিনি ওই অঞ্চলের মানুষদের চিনতেন, তাদের ভাষা জানতেন, তারা কেমনভাবে থাকে সেটা জানতেন। ঠিক তেমনিভাবে ধরো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার কথা লিখতেন, তিনি গ্রামে থাকতেন। হ্যাঁ, চাঁদের পাহাড়ের কথা আলাদা, চাঁদের পাহাড় তার কিছুটা কল্পিত আর কিছুটা ভূগোলের জ্ঞান ছিল তার, সেই জন্য। তারপরে ধরো রবীন্দ্রনাথ যখন যেখানে গেছেন সেই সব জায়গার কথা, শিলাইদহের কথা আছে, শান্তিনিকেতনের কথা আছে তার লেখায়, তারপরে পৃথিবীর অনেকগুলো দেশের কথা আছে। তিনি যখন জাপানে যাচ্ছিলেন তখন জাপান যাত্রার ডায়েরি তার আছে। তারপরে আমাদের শিলংয়ে গিয়ে তিনি থাকতেন প্রায়, তখন তিনি বীজ পেয়েছিলেন শেষের কবিতার। হ্যাঁ,
তো কি হয় যে প্রকৃতি, পরিবেশ মানুষকে, লেখককে একটা বীজ দেয়, খোরাক দেয়, খোরাক দেয় লেখার। হ্যাঁ, যেমন তুমি যদি সত্যজিৎ রায় বা সুনীল গঙ্গোপাধ্যায় বা সৈয়দ মুস্তাফা আলী এদেরকে দেখো, তাদের লেখা দেখবে অনেক গ্লোবাল, কারণ তারা অনেক ভ্রমণ করেছেন, পৃথিবী ভ্রমণ করেছেন। আমি খুব সামান্য মানুষ, আমিও পৃথিবীর অনেকগুলো দেশে বসবাস করেছি এবং ভ্রমণ করেছি, কাজেই খুব স্বাভাবিকভাবে আমার লেখায় ওই সব দেশের কথা চলে আসে। দেশের চাইতে আমি ওই কথাগুলো হয়তো আরও বেশি সাবলীলভাবে লিখতে পারি, কারণ আমি তাদের দেখেছি, কাছে থেকে দেখেছি। সেটা বোধহয় ওই জন্য আপনার পাঠকের সঙ্গে আপনার তৈরি সেতুটা অন্যরকম, যেহেতু আপনি ওই হয়তো এই গ্লোবাল টাচটার জন্যেই ওই সেতুটা একটু অন্যরকম। হয়তো পাঠক সেটা যারা পছন্দ করেন পৃথিবীর অন্যান্য দেশের সম্বন্ধে জানতে, তারা পছন্দ করেন। ঠিক, কারণ এটার মাধ্যমে তো একটা সংস্কৃতির সঙ্গেও পরিচয় ঘটে আমাদের, সেই জায়গা থেকেই। আমরা শুরুটা ওটা দিয়েই করেছিলাম, বৈদ্যুতিন মাধ্যম। আজকাল সাহিত্যের সঙ্গে মানে এমন কোনো ক্ষেত্রই নেই যেটার সঙ্গে সমাজ মাধ্যমের যোগাযোগ নেই। তো সাহিত্য এখন সেই মাধ্যমের একটা অংশ হয়ে উঠেছে। প্রচার, লেখার ধরন, সব কিছুতেই তার একটা প্রভাব পড়ে। আবার আমরা যেগুলোকে কালোজয়ী সাহিত্য বলি, ক্লাসিক্স বলি, সেখানে আমরা দেখেছি বেশিরভাগ লেখকদের জীবন বা তাদের লেখার ধরনের দিকে যদি তাকাই, দেখা যায় যে তারা ওই একটা মানে প্রত্যেকের লেখার জন্য একটা আলাদা করে বাড়ি থাকতো। যেমন শরৎচন্দ্র লেখার জন্যেই উনি একটা আলাদা বাড়ি করেছিলেন, বা রবীন্দ্রনাথের কথাও আপনি যে বললেন, মানে লিখতে ইচ্ছে করলে একটা কোথাও একটা সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, এরা সব শান্তিনিকেতনে চলে যেতেন জন্য। এই যে যোগাযোগ বিচ্ছিন্ন করে একমাত্র নিজের দিকে তাকিয়ে, নিজের অন্তর্গত দৃষ্টির দিকে তাকিয়ে লেখার প্রতি মনোনিবেশ করা, এটা হচ্ছে একটা ধরন এক সময় সাহিত্যের ক্ষেত্রে ছিল। কিন্তু এখন লেখক কিভাবে লিখছেন সেটা জানা নেই, কিন্তু লেখার পর বা লেখার সময়ে কোথাও একটা মানুষের সঙ্গে যোগাযোগ মানে কানেক্ট করার একটা জায়গা থাকে সমাজ মাধ্যমের মধ্যে। এই বিষয়টাকে, এটা তো একটা ডিফারেন্স বা তফাৎ, তো সেটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, সমাজ মাধ্যমে খুব উপযোগী মাধ্যম একটা কিসের জন্য না, প্রচারের জন্য। যখন তুমি লিখছো, এদানিংকালের কথা বলছি, অতীতে তো এটা ছিল না, সমাজ মাধ্যম ছিল না, কাজেই লেখকরা সেভাবে প্রচারও করতেন না, তাদের প্রচার করতেন তাদের প্রকাশকরা। আর আমাদের দেশে এমন সিস্টেমও নেই যেটা বিদেশে আছে, যে তাদের এজেন্ট থাকে, এজেন্টরা তাদের হয়ে সব প্রচার করেন। তো এখন যারা নব্য লেখক আর কি, যারা তারা নিজের লেখা নিজেই প্রচার করছেন। তো সেদিক থেকে একদম ঠিক, প্রচার করুন যে আমি এই লেখা লিখেছি, আমি এই উপন্যাস লিখেছি বা এই গল্প লিখেছি, আমি এই প্রকাশনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা যদি লেখেন, ফিকশন লেখেন, আমার সেই জায়গাটা একটু আপত্তি আছে। কারণ সোশ্যাল মিডিয়া ডাইরেক্টলি লিখছেন কিন্তু তিনি, এটা কিন্তু কোনো সম্পাদকের যে অ্যাসিড টেস্ট যেটা বলা হয় তার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, যেটা ভীষণ জরুরি একজন নব্য লেখকের জন্য, ভীষণ জরুরি। তারা বলতে পারে না আমরা পাঠাই, কিন্তু আমাদের লেখা ছাপা হয় না। তার মানে কোথাও কোনো দুর্বলতা আছে, কোনো ঘাটতি আছে। সেই জন্য নিজেকে সেখানে পরিশীলিত করতে হবে অনবরত। কিন্তু সোজাসুজি যদি আমরা সমাজ মাধ্যমে লেখা ছাপিয়ে দিচ্ছি আর আমাদের বন্ধুরা বাহবা দিচ্ছেন আর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু কোনো উপকার করছেন না, তারা কিন্তু সর্বনাশ করছেন লেখকের। কারণ বলছেন যে আপনি খুব ভালো লিখছেন, কিন্তু কোন জায়গাটায় যে ওই ঘাটতি সেটা কিন্তু তিনি জানতে পারছেন না। আমার ওই জন্য সোশ্যাল মিডিয়া লিখতে পারেন অবশ্যই, যেমন একটা কিছু ঘটনা দেখলেন তিনি আজকে, দেখে ভীষণভাবে চমকিত হলেন, সেটা লিখলেন, কি কোথাও বেড়াতে গেছেন সেটা লিখলেন, কিন্তু ফিকশন লেখার জন্য আমার একটু আপত্তি আছে। আরেকটা ব্যাপার সোশ্যাল মিডিয়ায় যেটা হয় যে চুরি হয়ে যায় কিন্তু লেখা। হ্যাঁ, জলছাপ অনেকে সেটা করে নেন, কিন্তু তা সত্ত্বেও আইডিয়া চুরি তো হয়। ওই জন্য সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় ফিকশন না লেখাই ভালো। আর আগের দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ঠিক। তো আমি নিজে কখনো সোশ্যাল মিডিয়ায় কিছু ফিকশন লিখি না, কখনো লিখি না।
এটা যেমন একটা দিক, তেমনি আমরা যে সময় মানে আমার ছোটবেলায় আমি তো একজন সাহিত্যিককে চিনেছি হচ্ছে বই পড়ে। আমার কাছে তার অবয়ব বলতে ছিল তার লেখা শব্দ, একদম। তো সেই জন্যে আমাদের ভেতরে যখন আমরা বইমেলা যেতাম, আমাদের ভেতরে একটা সবসময় একটা ভাবনা কাজ করতো, আজকে যদি কোনো সাহিত্যিকের দেখা পাই তাকে কেমন দেখতে, মানে আমি একটা লেখা যখন পড়ছি, সে গল্প হোক, কবিতা হোক, যাই হোক, আমি একটু কল্পনা করে নিচ্ছি যে মানুষটা এরকম লিখতে পারে, তাকে এরকম দেখতে হতে পারে। ওই যে রহস্য, এই যে কল্পনার জায়গাটা উস্কে দিত। কিন্তু এখন যার লেখা আমার পড়ে ভালো লাগছে, আমি সহজেই সোশ্যাল মিডিয়াতে খুঁজে বের করে ফেলছি, ও আচ্ছা এই মানুষটা এরকম দেখতে, আচ্ছা ঠিক আছে। মানে ওই যে রহস্যের জায়গাটা হারিয়ে যাচ্ছে। পাঠকের সঙ্গে লেখকের সম্বন্ধের ক্ষেত্রে একটা তো রহস্যের জায়গার একটা ভূমিকা থাকে, এই যে রহস্যের জায়গাটা হারিয়ে যাচ্ছে, এটা নিয়ে কি মনে হয় আপনার? একদম আমি সহমত তোমার সঙ্গে। যখন প্রথম দিকে বছর 10 কি বলতে পারো, সোশ্যাল মিডিয়ায় আমার কোনো অ্যাকাউন্টই ছিল না, আমি কিচ্ছু লিখতাম না, আমার কোনো ছবিও ছিল না, কিচ্ছু ছিল না। ইন্দ্রাণী রায় আমাকে নাম দিয়েছিল সুচিত্রা সেন, কারণ সুচিত্রা সেন সামনে আসতেন না। তো সেই জন্য ও মজা করে বলতো যে তুমি কি সুচিত্রা সেন, কেন তোমার কোনো ছবি দেখা যায় না কোথাও, তোমার টেলিফোন নাম্বার পাওয়া যায় না। তো আমি কিছুটা এরকম ছিলাম, কিন্তু ধীরে ধীরে যখন দেখলাম আমাকে সবাই বোঝালো, আমার পাঠকরা, আমার প্রকাশকরা, যে না, যুগের সঙ্গে তাল রেখে চলতে হবে, তো কাজেই আমিও শুরু করে দিলাম সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেওয়া বা নিজের লেখার সম্বন্ধে কিছু লেখা, যে আমার এখান থেকে বই বেরোচ্ছে বা ওই প্রকাশনা থেকে এই সব। কিন্তু ওই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, সেটা ঠিকই। আর হ্যাঁ, সত্যি করে রহস্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এই যে যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে ওই যে ছাঁকনিটা, যেটা আপনি বলছিলেন, সম্পাদকের অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে যাওয়া, সম্পাদকের টেবিল ঘুরে ঘুরে একটা লেখা কতবার প্রত্যাখ্যাত হয়, তারপর তার মানে বিভিন্ন কালোজয়ী সাহিত্যিক যারা, তাদের জীবনী পড়তে গিয়ে আমরা দেখেছি কত লেখা বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে। মানে একটা লেখাকেও সেই সব মানে কাগজ পর্যন্ত পৌঁছতে গেলে একটা যাত্রাপথ অতিক্রম, যাত্রাপথ একদম। কিন্তু সেই যাত্রাপথটা এখন সহজ হয়ে গেছে এবং কাগজ পর্যন্ত পৌঁছানোর দায়টাও কোথাও নেই, তো ছাঁকনিটা দুর্বল। তো সেই জায়গাটা বোধহয় মানে আপনাদের মতো যারা পুরনো দিনের লেখিকা বা সাহিত্যিক যারা এখনো লিখছেন, তাদের ক্ষেত্রে এইটা বোধহয় একটা ভাবনার জায়গা। অবশ্য অবশ্য, সেই জন্যই দেখবে যে লেখা অনেক সময় তরল হয়ে যায় আর কি, এইভাবেই লেখা। তো কাজেই ওটা একটা ভীষণই, মানে আমি ওটা নিয়ে বলতে চাই না, কারণ হয়তো নতুন যারা লিখছেন তারা হয়তো হতাশ হবেন, অসন্তুষ্ট হবেন, কিন্তু ওটা ভীষণ নির্মম সত্যি কথা, একদম ঠিক। আমরা যেহেতু মহিলা মহলে রয়েছি, আমরা একটু আপনার সৃষ্টি করা নারী চরিত্রদের নিয়ে কথা বলবো। তারা স্বাবলম্বী হয় সাধারণত, জীবনের জটিল পথে চলতে চলতে একটা অন্যরকম অস্তিত্ব খুঁজে পান, মানে আবিষ্কার করেন। মানুষ তার জীবনের প্রতিটা পদক্ষেপেই নিজেকে কোথাও না কোথাও আবিষ্কার করতে থাকেন, সেটাও একটা যাত্রাপথ, সেই আবিষ্কার করা। যেমন সখা উপন্যাসের বিদিশা বা পরিযায়ী উপন্যাস আমরা পেয়েছি। এই যে নারী চরিত্ররা, সেটা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গির সঙ্গে কতটা সম্পর্কিত, আপনার তৈরি করা নারী চরিত্ররা? আমি একজন মহিলা, লেখালেখি করি, আমি কিন্তু নারীবাদী নই। আমি নারীবাদী সাহিত্য পছন্দ করি না, লিখিও না, পছন্দও করি না। আমার সৃষ্ট চরিত্ররা তারা পুরুষকে ভালোবাসে, কিন্তু পুরুষতন্ত্রকে ভালোবাসে না। তারা বলিষ্ঠ এবং তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। কিন্তু যদি তারা দেখে যে পুরুষের ভালোবাসায় খাদ রয়েছে, যেটা তুমি সখার যে বিদিশা, সখার বিদিশা যখন আবিষ্কার করলো, যখন সখার বিদিশাকে যখন ও প্রাণ দিয়ে ভালোবেসেছিল কনিষ্ককে, কনিষ্ক যখন বলল যে ও বিদিশাকে ভালোবাসে, বিদিশাকেই বিয়ে করবে, কিন্তু ওই যে ভেনেজুয়েলার মেয়ে, যে সুন্দরী মেয়ে, যে কার্লা, তাকে ও ছাড়তে পারবে না। এটা কতখানি অপমানকর একটি মেয়ের কাছে। বিয়ে করবে একজনকে, ভালোবাসবে আরেকজনকে, তো তখন সে কিন্তু নদীর মতো নিজের অভিমুখ
বদলে নিল। ওকে যে অকৃত্রিম ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল ইহুদি ছেলে বেঞ্জামিন, তারই হাত ধরল সে শেষ পর্যন্ত। তার মানে তার ভিতরে একটা বলিষ্ঠতা ছিল। সে আত্মহত্যা করতে গিয়েছিল, প্রথমে দুঃখ পেয়েছিল ভীষণ, কিন্তু পরবর্তীতে সে বেঞ্জামিনকেই বিয়ে করলো। এটা হচ্ছে ধরো তোমার বিদিশার কথা। আর তুমি যদি পরিযায়ীর স্বস্তিকে দেখো, স্বস্তি কিন্তু মাল্টিটাস্কিংয়ে ওস্তাদ। আমি যেটা দেখাতে চেয়েছি, এটা তোমরা সবাই স্বীকার করবে নিশ্চয়ই, পুরুষদের চাইতে মেয়েরা মাল্টিটাস্কিং অনেক বেশি পারে। একদম নিশ্চয়ই। সেটা আমি দেখিয়েছি যে স্বস্তি নার্সিংহোমটাকে একা হাতে চালাতো। ওর স্বামী খালি ডাক্তারি দিকটাই দেখতেন, কিন্তু স্বস্তি কিন্তু শক্ত হাতে পুরো নার্সিংহোমটা চালিয়েছিল, একদম স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ রেখে। তো কাজে এই যে চরিত্রগুলো কি হয়, একটা চরিত্রের মধ্যে কিন্তু লেখক নিজেই লুকিয়ে থাকেন। ঠিক। হ্যাঁ, আমি নিজে ভীষণ বলিষ্ঠ চরিত্রের একজন নারী, কাজেই আমার উপন্যাসের নারীরা বা গল্প উপন্যাসের নারীরা কখনো হারেন না। পুনর্বাসন উপন্যাস, জানি না পড়েছো কিনা তোমরা, পুনর্বাসন উপন্যাসের বসুধা তার স্বামীকে ভালোবাসতো, সুন্দর সংসার করতো, ভারী সুন্দরী মেয়ে, কিন্তু তার স্বামীর ক্যান্সার হয় এবং ক্যান্সারে সে খুব চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত স্বামী মারা যান। বসুধা কপোদ্দক শূন্য হয়ে যায় স্বামীর চিকিৎসা করতে গিয়ে। তার মেয়েটিকে নিয়ে তাকে তো বেঁচে থাকতে হবে, তাকে খাওয়া পড়া তার ব্যবস্থা করতে হবে, মেয়েটিকে শিক্ষিত করতে হবে, কিন্তু ওর হাতে একটি পয়সাও নেই, আর কেউ ওকে সাহায্য করলো না, আত্মীয় স্বজনরা। ও সুন্দরী কিন্তু ওর স্বল্প শিক্ষিত, তার ফলে ও চাকরি পাচ্ছিল না কোথাও। তখন যখন ওর স্বামীর যে ডাক্তার, তিনি ওকে যখন বিবাহ প্রস্তাব দিলেন, তখন সে কিন্তু ওই পায়ের তলায় মাটি পাবার মতো গ্রহণ করলো সেটা। কিন্তু পরবর্তীতে সে আবিষ্কার করলো যে তিনি একজন বিকৃত কামপুরুষ। সহ্য করলো কিছুদিন সে, কারণ মেয়েটিকে মানুষ করতে হবে। তো মেয়েটি যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, সে কিন্তু তখন নিঃশব্দে তখন বেরিয়ে গেল বা স্বামীকে ছেড়ে, কারণ সেই যৌন নির্যাতন সে আর সহ্য করতে পারছিল না। সে একটা আলোর পথে বেরিয়ে গেল, আর সেই আলোর পথটা ওকে দেখিয়েছিলেন মা জননী বলে একজন মহিলা, যিনি ওই ডক্টর চৌধুরী, অনঙ্গলাল চৌধুরীরই শাশুড়ি, ওই বাড়িতেই থাকতেন। তিনি একটা পথ দেখিয়েছিলেন, সেটা আমি ভেঙে বলিনি, ওটা ওপেন রেখেছিলাম পাঠকদের জন্য, এখনো বলছি না সেটা। ঠিক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সাহিত্যের ক্ষেত্রে একটা বিষয় আমরা বলি, এই সাহিত্য বা এই সাহিত্যিকের লেখা মাসের জন্যে, মানে সকলের জন্যে, আর একটা সাহিত্যের ক্ষেত্র বা পরিসর আমরা ধরে নিই এটা ক্লাসের জন্যে, মানে পাঠকের একটা কোথাও আমরা বিভাজন করি, মানে এটা অজান্তে হোক বা জেনে বুঝে হোক, এই বিভাজনটা করা হয়। আপনার সাহিত্যের ক্ষেত্রে আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনার কি মনে হয় কাদের জন্য লেখেন? না দেখো, লেখক যখন লেখেন তখন তো তিনি ভাবেন না যে আমি মাসের জন্য লিখবো না ক্লাসের জন্য লিখবো। তিনি যা জানেন, যা দেখেন তাই লেখেন, কিন্তু অলক্ষ্যে নিঃশব্দে একটা বিভাজন তৈরি হয়ে যায়, সেটা একটা। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিই। সম্প্রতি গত 2রা জানুয়ারিতে গল্প সংখ্যায় 12টি গল্প বেরিয়েছিল। তাতে আমার একটি গল্প ছিল রক্ষক। সেটি ছিল কানাডা ছোঁয়া আমেরিকার পটভূমিতে লেখা একটা গল্প, একটি অভিনব বিষয়, অভিনব প্রাকৃতিক ব্যাপারও ছিল তাতে আমাকে অনেক লেখক, অনেক মানুষ, অনেক উচ্চশিক্ষিত মানুষ আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন, আমাকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে জানিয়েছেন। কিন্তু কিছু মানুষ লিখলেন গল্পটা ভালোই এগোচ্ছিল, শেষের দিকে যে কী হইয়া গেল বুঝতে পারিলাম না। তো সেই কথাটি আমি একজন আমার লেখক বন্ধুকে, খুবই স্বনামধন্য লেখক, নাম বলছি না, তাকে বলাতে তিনি বললেন ও বুঝতে পারেনি গল্পটা। তার মানে আমি এটা লক্ষ্য করেছি যে আমার লেখা যারা পড়েন, আমি সেটা নিজে মুখেই বলছি, তারা সব উচ্চশিক্ষিত মানুষ। কাজেই আমি হয়তো তোমার ওই দ্বিতীয় পর্যায়েটাই পড়ি। আমাদের সময় একেবারে শেষ প্রশ্নই করছি। বইমেলা চলছে, নিশ্চয়ই বইমেলায় আপনি যাচ্ছেন, পাঠকের সঙ্গে মুখোমুখি হচ্ছেন। বইমেলা নিয়ে আমাদের ছোটবেলায় যে নস্টালজিয়া, যে ভালোবাসা, যে বইকে ঘিরে উন্মাদনা, সেটা যতটা ছিল এখনও কি ততটা আছে বলে মনে হয়? উন্মাদনা আছে, সেটা এখন বই পাঠের জন্য কিনা জানি না। বই কিনে লোকে সেই ছবি দিতে ভালোবাসেন,
তারপরে নিজের লাইব্রেরির ছবি দিতে ভালোবাসেন, তারপরে বই মেলাতে গিয়ে ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়া দিতে ভালোবাসেন। বিক্রি তো নিশ্চয়ই হচ্ছে, নইলে এত প্রকাশক কেন এত বই ছাপাচ্ছেন? এত বই যখন ছাপা হচ্ছে তখন বিক্রি নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আগের মতো সেই যে বললাম যে নিবিষ্ট চিত্তে যে বই পড়া, সেই ব্যাপারটা নেই এখন। হয়তো কিনছেন, হয়তো পড়ে আছে, বইটা পড়া হচ্ছে না। সময়ও কম মানুষের হাতে, এখন কাজের জন্য ব্যস্ত থাকছেন। আসলে জীবনধারা যেদিকে এগিয়ে গেছে সেই দিকে মানে আর্থিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে গিয়ে কোথাও কিছু জিনিস তো পেছনে পড়ে থাকে, ছাড়তেই হবে। কিন্তু সেখানে মানুষ যে জিনিসটা হয়তো কিছুটা কমিয়ে দিচ্ছে, সেটা তার মননের জন্য, তার নির্মাণের জন্য খুব একটা সঠিক নয়। বই পড়া ছাড়লে একটা মানুষের নির্মাণ কোথাও আহত হয়। ঠিকই। তার চাইতে রিল দেখলে পরে অনেক সহজে বিনোদন পেয়ে যাচ্ছেন, থ্রিলার দেখছেন। ঠিক, আমরা আশা করছি তাও বইমেলা আমাদের ভেতরে এই নির্মাণটা রাখুক, বা বইকে ঘিরে শুধু উন্মাদনার কয়েকটা দিন ভেসে গেলাম তা নয়, যেন বই আমাদের সঙ্গী হয়। আমাদের বিনোদনের তো শুধু একটাই অর্থ হয় না, মনটা হালকা করাই শুধুমাত্র বিনোদনের কাজ নয়। বিনোদনের কাজ এটাও যে ওই সময়টাতে আমাকে একটা অন্য পথ বা অন্য একটা খাতে আমার ভাবনাটাকে বইয়ে দেওয়া, যে ভাবনাটা ভেবে আমি আনন্দ পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি। আশা করব আপনাদের লেখা, আপনার লেখা সেইভাবেই বিনোদন দিক মানুষকে। অনেক ধন্যবাদ দিদি। আমিও খুব আশাবাদী যে এখনো পশ্চিমবঙ্গে অন্তত মানুষ বই পড়ছেন, আর এত বড় বইমেলা হচ্ছে, তো সেই জন্য আমিও খুব আশাবাদী এই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ দিদি, আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।